আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রেদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সুন্দরভাবে নির্বাচন করা এখন প্রধান কাজ বললেন প্রধান উপদেষ্টা। সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচারেও অগ্রাধিকার। দেখানোর জন্য করা বিচার সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয় মন্তব্য। গণ অভ্যুত্থানে আহতদের দলীয়ভাবে বিভক্ত না করে ক্ষতিপূরণের তাগিদ। রামপুরায় হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ জমা। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর অভিযোগ গঠনের শুনানি। সন্ত্রাস বিরোধী আইনে মেজর সাদিকুলের স্ত্রীর 5 দিনের রিমান্ড। দুদকের মামলায় কারাগারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা। এবং ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী ফুটবল দলের রেকর্ড গড়া 24 ধাপ উন্নতি। নিজেদের সেরা উলসফোনে যোগ হল 80 রেটিং পয়েন্ট। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ইটালিতে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু তৈরির অনুমোদনের খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সুন্দরভাবে নির্বাচন করা সরকারের প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের পাশাপাশি সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচারকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পর সচিবালয়ে প্রধান উপদেষ্টার প্রথম অফিস। মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি জানান, এখন থেকে সরকারের প্রধান অগ্রাধিকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এজন্য সকলকে যার যার দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের বলেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব। কত বেশি সংখ্যক আমরা আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। অ্যাডভাইজার বারবার বলছেন, আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান প্রেস সচিব। আমরা চাই উনি যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটার জন্য উনি ন্যায় বিচার পান, সেটা আমরা চাই। এটা আমাদের এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি। বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষক মাহারিন চৌধুরীর নামে শুধু শিক্ষকদের জন্য বিশেষ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। 11টি সংস্কার কমিশনের 121টি সুপারিশ অল্প সময়ে বাস্তবায়ন সম্ভব বলেও জানানো হয় বৈঠকে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। কাউকে দেখানোর জন্য বিচার করা হলে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকরা। রাজধানীতে সেমিনারে জুলাই যোদ্ধারা বলেছেন, গণ অভ্যুত্থানে আহতদের রাজনৈতিক পরিচয় বিভক্ত না করে ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি তাদের মানসিক ক্ষত নিরাময়ে সরকারকে উদ্যোগী হতে হবে। সরকার পরিবর্তন হলে হয়রানির শিকার হওয়ার আশঙ্কাও তাদের। জানাতুল বাক্কা কেকার রিপোর্ট। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি আয়োজিত ট্রুথ অ্যান্ড হিলিং ইন পোস্ট কনফ্লিক্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্ত 4 জেলার 18 জনের মানসিক অবস্থা ও বর্তমান পরিস্থিতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। কোনো একটা মানুষ অপরাধ করে, তার বিচার করে দিতে পারছে,
আর সাহস করবে না, কিন্তু দলের প্রধানই যদি এইগুলো করায় মানুষ তো এইভাবেই চলবে। আহত ও ক্ষতিগ্রস্তদের নানান রাজনৈতিক ব্যানারে আশ্রয় ও সুফল প্রদানের অভিযোগ করেন বক্তারা। এই যে শহীদদেরকে নিজেদের দলীয় ব্যানারে রিপ্রেজেন্ট করা, অভিভূত করা, এটা কারণে যেটা হয় তাদের সার্বজনীনতা নষ্ট হয়। বিচার দেখানোর জন্য যদি বিচার করা হয় তখন অনেক ধরনের নতুন অন্যায় অবিচার হয়ে যায়। সেই জন্য আমাদের যতই, আমি সবার সাথে একদমই একমত যে হ্যাঁ, বিচার করতেই হবে এবং যারা এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, দেশে হোক কি বিদেশে হোক। কিন্তু একই সাথে আমাদের নিশ্চিত হতে হবে যে সেই বিচারটা সুষ্ঠু হয়। আহতদের ক্ষতিপূরণ ও মানসিক ক্ষত নিরাময়ে গঠিত নাগরিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা। এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে গুম হবে না, খুন হবে না, রাজনৈতিক হয়রানি হবে না, মানুষ সত্য কথা বলার কারণে, ন্যায়ের কথা বলার কারণে তাদেরকে মিথ্যা মামলায় শাসন হবে না। এই যে 20 to 30% মোর রাইট পজিশনে and 20-30% মোর আমি যদি লেফট করি, এই দুইটা কনফ্লিক্ট আপনি এই রাষ্ট্রে কিভাবে দূর করবেন যদি তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি করা না হয়? আমরা কলঙ্কিত যাতে না হই, যেটার কারণে আমি বাচ্চাকে স্কুলে পাঠাতে পারি না, আমি ঘর ভাড়া পাই না, ব্যাংকের লোন পাই না। অভ্যুত্থান পরবর্তী সময়ে সহিংসতা, মব ও হয়রানিমূলক মামলার কারণে যে মনোদৈহিক সংকট হচ্ছে তা আমলে নেয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে দুদকের মামলায় গ্রেফতারের পর আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর বসুন্ধরায় কেবি কনভেনশন হলে গত 8 জুলাই বিদেশে কর্মী প্রশিক্ষণের কথা বলে 300 থেকে 400 ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীকে জড়ো করার অভিযোগে মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে মিরপুর DOHS এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় ভাটারা থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাফরিনকে ঢাকার CMM আদালতে হাজির করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ওই ঘটনায় 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র বা নাশকতা এরকম কোনো কিছু ছিল কিনা এবং আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে দুদকের মামলায় রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। আপনারা জানেন তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে এবং সেই মামলায় দুদকের অভিযোজনের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে গত 18 জুন নাজমুল আহসান কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরা একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মামলায় আনুষ্ঠানিক অভিযোগ রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে প্রসিকিউশন। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ার 7 জন আন্দোলনকারী মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মামলায় 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। মাজহুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 1 জনকে হত্যা ও 6 জন আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় 16 জন আসামি। এর মধ্যে 8 আসামি গ্রেপ্তার আছেন। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাবা সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান, শেখ আফজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। পলাতক আছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ শাহ সহ 8 আসামি। অভিযোগ গঠনের বিষয়ে প্রথমে বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর
বিকৃত করে দেওয়া হয়েছে। এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আবেদন জানিয়েছি। আগামী 13ই আগস্ট এই মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে বক্তব্য উপস্থাপন করবে আসামিপক্ষের আইনজীবী। রামপুরায় একটি ভবনে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ছাত্রকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা নিয়ে কথা বলে প্রসিকিউশন। একজন ব্যক্তিকে পুলিশ গুলি করেছিল যে মামলাটা কার্নিশে ঝুলে থাকার, সেই মামলার এবং ওটার সাথে ঘটনাস্থলে একটা মুসা বলে একটা ছেলে ছিল, ছোট শিশু, যার গুলি ভেদ করেছিল, ওদের দাদি মারা গেছে এই ঘটনা, এবং ওই মসজিদের পাশে একজন ব্যক্তি মারা গেছিল নাদিম। মোট 3টি ঘটনার মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় অদ্য আজকে ট্রাইব্যুনাল একে ফরমাল চার্জ দাখিল করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন 2024 সালের 19শে জুলাই আমির হোসেন জুমার নামাজ পড়ে বাসায় ফেরার সময় ধাওয়া খেয়ে নির্মাণাধীন ভবনের আশ্রয় নিলে তাকে কার্নিশে গুলি করে পুলিশ। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনা হয়। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা জুলাই গণ অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত 6 ব্যক্তির মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। 6টি লাশের মধ্যে 3টি যাত্রাবাড়ী থানার, 1টি পল্টন থানার এবং 2টি শাহবাগ থানার মামলা সংশ্লিষ্ট। দাফনের জন্য সকালে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান। সাংবাদিকদের তিনি বলেছেন, ফ্লাইট নির্দেশনা না মেনে গড়ে ওঠা উঁচু ভবন ভাঙতে রাজুকে চিঠি দেওয়া হবে। চক্রমালিতার রিপোর্ট। দায়িত্ব নেওয়ার 1 মাস 3 দিন পর সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন সিভিল এভিয়েশন অথরিটির নতুন চেয়ারম্যান। সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কাজ করতে এসে আপনার মনে হয়েছে আপনার সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? বাট চ্যালেঞ্জ হচ্ছে আমি বলবো যে আমি আশা হলো দেখি যে 3rd টার্মিনালটা যদি উদ্বোধন হয় আমরা সবাই খুব খুশি হব, দেশের মানুষ খুশি হবে, সরকারও সর্বাত্মক চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি। সুতরাং এইটা যদি একটু ভালোভাবে উদ্বোধন হয় সেইটা। মাইলস্টোন দুর্ঘটনার পর সিভিল এভিয়েশন অথরিটির বাড়তি সতর্কতা বা নজরদারি বাড়ানোর কথা বলেন। সেফটি ওভারসাইট যে আছে, আমরা কিছু ক্রাইটেরিয়া টার্মস কন্ডিশনের মাধ্যমে তাদের কমপ্লাই করার জন্য আমাদের সেই মেকানিজমটা আছে। নিয়ার ফিউচারে বিমানের টেকনিক্যাল গ্লিচটা একটু বেশি হচ্ছে কম্পারেটিভলি। বিমানের ইঞ্জিনিয়ারিং সেকশনেরকেও আমরা বলেছি, তারাও টেক কেয়ার করছে। সংবাদ সম্মেলনে জানানো হয় শিগগিরই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ময়লা কুড়িয়ে বিশ্বকাপ জেতার সুযোগ, পরিচ্ছন্ন ও নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রত্যয় জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া নিপ্পন ফাউন্ডেশন স্পোগামি বিশ্বকাপ 2025-এ অংশ নেবে বাংলাদেশ। বিশ্বমঞ্চে দেশের শক্ত প্রতিনিধিত্ব নিশ্চিতে পরিবেশবাদী সংগঠন ওয়ান ব্যাগ ট্রাশের নেতৃত্বে চলছে জোর প্রস্তুতি। মুশাহিদুর রহমানের রিপোর্ট। চোখে মুখে উদ্যম, বুকে ধরিত্রী রক্ষার প্রত্যয়, চলছে ময়লা কুড়ানোর ব্যতিক্রমী খেলা। নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে সংগ্রহ করা বর্জ্যের পরিমাণের উপর ভিত্তি করে নির্ধারিত হয় জয় পরাজয়। প্রতিনিয়ত দখল দূষণ আর আগ্রাসনে ধুঁকতে থাকা বাস্তুতন্ত্র রক্ষায় বিশ্বজুড়ে তরুণ প্রজন্মকে যুক্ত করার যে জোর আলোচনা, তারই অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা পাচ্ছে অভিনব এই খেলা। আমরা পরিবেশটাকে ক্লিন করে আমরা একটা সচেতনতা ক্রিয়েট করতে চাই, পুরো বিশ্বকে একটা বার্তা দেয়া যে তারা যেন পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য তাদের আশেপাশের পরিবেশটাকে সুন্দর রাখে
বিশ্বটাকে সুন্দর রাখে। যে এই খেলাটা বিশ্বকাপ হচ্ছে সেম খেলার বাংলাদেশে একটা কোয়ালিফাইং রাউন্ড করা, এবং আমাদের দেশে এটা হচ্ছে দলমত নির্বিশেষে যে কেউ হচ্ছে পার্টিসিপেট করতে পারবে। এখন পর্যন্ত 90টা টিম রেজিস্ট্রেশন করেছে। তো এদের মধ্যে যেই টিম সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে যে বিজয়ী হবে তারাই জাপানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে। 2023 সালের পর 2 বছর বিরতিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে আবারও জাপানে বসছে স্পোগমি বিশ্বকাপ। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে আলোচিত পরিবেশ বান্ধব জীবনাচারের ধারণা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মত পরিবেশবিদদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। বন্যা পরবর্তী ক্ষতি কাটিয়ে পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনেরা। আলাউদ্দিন শিবলু তথ্য, ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। একদিকে তীব্র খরা ও বন্যা, অন্যদিকে সমুদ্রের লবণাক্ত পানির অনুপ্রবেশে বিপর্যস্ত নোয়াখালীর প্রাণ প্রকৃতি। জলবায়ুর অভিঘাতে ক্রমবর্ধমান পরিবেশগত সংকট হুমকিতে ফেলছে এই জনপদের জীবন জীবিকা। এমন বাস্তবতায় সংকট উত্তরণে বাংলালিংকের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নোয়াখালী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র অঞ্চল, এই জায়গাগুলোতে আমরা বেশি করে বৃক্ষরোপণ করি। এই ধরনের জায়গাগুলোতে কিন্তু এমন গাছ লাগাতে হবে যে গাছগুলো বড় গাছ হয়, শক্ত গাছ হয়, এবং যার মাধ্যমে আমরা উপকূলের মানুষকে রক্ষা করতে পারি। এখানে শুধু মানুষ নয়, প্রাণীরাও কিন্তু রক্ষা পাচ্ছে এই গাছের কারণে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। প্রকৃতি রক্ষায় উৎসাহিত করতে তরুণ প্রজন্মের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এত গাছপালার রোপণ আমাদের বিশ্ববিদ্যালয়কে আরো আগের চেয়ে সবুজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃক্ষরোপণ করে থেমে না যাওয়া, ওই গাছগুলোকে সঠিক মাত্রায় পরিচর্যা করে সেগুলোকে বড় করা। এখানে বিভিন্ন ফলজ গাছ, বনজ গাছ এবং ঔষধি গাছ রয়েছে, যেগুলো আমরা আমাদের বাড়ির আঙ্গিনাতে লাগাবো। প্রতি বছর আসলে যে পরিমাণ গাছ নষ্ট হয়, অন্তত সেটির কিছুটা হলো এই প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পূর্ণ হবে। প্রকৃতির যে বিপর্যয় ঘটছে, বিশেষ করে নদী ভাঙনের ফলে, সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে আসলে সবুজ বনায়নের কোনো বিকল্প নাই। অতিমাত্রায় বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস বা এই যে অতিরিক্ত গরম, আগামী দিনের আমাদের প্রজন্মকে বাঁচাতে হলে গাছের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে আমাদের প্রকৃতিও ভালো থাকবে, আমরা যারা আছি আমরা ভালো থাকতে পারবো। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনরা। আমাদের এনএসটিউ ক্যাম্পাস হবে একটা গ্রিন এবং ক্লিন ক্যাম্পাস। এক্ষেত্রে এই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি, আপনাদের যে হেল্পটা, এটা আমাদের এগিয়ে নেবে। শিক্ষার্থীরা আপনাদের উদ্যোগ গ্রহণ করেছে এবং সাধুবাদ জানাচ্ছে। আমি আশা করি এই ধারাবাহিকতা প্রকৃতি ও জীবন এই প্রতিষ্ঠানটি বজায় রাখতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এলাকার জনগণ অনুপ্রাণিত হবে বৃক্ষরোপণের জন্য, গ্রিন করার জন্য তাদের যে উদ্যোগ, আমি সেই উদ্যোগকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি তাদের সাথে, তাদের এই উদ্যোগকে দেখে সমাজের অন্যান্য সংস্থা এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসবে। উপকূলের প্রাণ প্রকৃতি রক্ষায় সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্সের দক্ষিণ অঞ্চলের কোরবেরেস পর্বত। এ ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে 13 জন। এপির প্রতিবেদনে বলা হয়েছে, উষ্ণ আবহাওয়া এবং বাতাসের প্রতিকূলতায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দাবানল চারদিকে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে 16,000 হেক্টরেরও বেশি এলাকা পুড়ে গেছে। দেশটির ফায়ার সার্ভিস বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে। নিটল টাটা, বিশেষ সংবাদ।
দীর্ঘ ৬.৫ শতকের প্রতীক্ষা শেষে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত ব্রিজ তৈরির অনুমোদন দিল ইটালি, যা দেশটির মূল ভূখণ্ডের সাথে দক্ষিণাঞ্চলীয় সিসিলি দ্বীপকে যুক্ত করবে। ব্রিজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে $13.5 বিলিয়ন। ভূমধ্যসাগরীয় এলাকার অত্যন্ত ভূমিকম্প প্রবণ মেসিনা প্রণালীর উপর নির্মিত হবে ব্রিজটি। এটি ভূমিকম্প সহনশীল হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। ব্রিজটির দৈর্ঘ্য ৩.৩ কিলোমিটার, মাঝখানে 2 রেল লাইন সহ উভয় পাশে 3 লেনে চলাচল করবে যানবাহন। গত শতাব্দীর 60-এর দশক থেকে সিসিলি দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে প্রয়াস চালাচ্ছে ইটালি, কিন্তু প্রকল্পের উচ্চমূল্য পরিবেশগত ঝুঁকি বিবেচনায় বারবার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে ইটালি কর্তৃপক্ষ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর নতুন শুল্ক হার কার্যকর হয়েছে। এতে বাংলাদেশকে মার্কিন বাজারে পণ্য রফতানিতে অতিরিক্ত 20% মোট 35% শুল্ক দিতে হবে। ওদিকে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতের রফতানির উপর মোট শুল্ক হার বেড়ে দাঁড়াবে 50%। মার্কিন প্রেসিডেন্ট এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন, যা 21 দিন পর অর্থাৎ 27 আগস্ট কার্যকর হবে। এর আগে ভারতের উপর উল্লেখযোগ্য মাত্রায় শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দিল্লিকে লক্ষ্য করাটা অন্যায় ও অযৌক্তিক বলে এর কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ভারতে হতে যাওয়া মেন্স এশিয়া কাপ হকি টুর্নামেন্ট থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার, বাংলাদেশের অংশ নেওয়ার জোর সম্ভাবনা। ফিরে এলাম বিরতির পর। তথ্য ব্যবস্থার ব্যবহার গ্রাহক কেন্দ্রিক সেবা দেওয়ার নতুন দিগন্ত খুলে দিয়েছে, যেটা এখন কেবল রেকর্ড নয়, এটি বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণের মূল চাবিকাঠি। রাজধানী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি ব্যবস্থার ব্যবহার নিয়ে অনুষ্ঠানে এসব বলেন আলোচকেরা। অনুষ্ঠানে দেশের খাদ্য ও কৃষি খাতে প্রযুক্তির সম্ভাবনার দিকটি তুলে ধরেন তারা। আলোচনার পর ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রযুক্তি, ক্যারিয়ার ও উদ্যোক্তা হবার নানান দিক সরাসরি প্যানেলিস্টদের প্রশ্ন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি লিড ইউসুফ সরকার সহ বিশিষ্টজনেরা। খেলার খবর। সুন্দরভাবে নির্বাচন করা এখন প্রধান কাজ বললেন প্রধান উপদেষ্টা। সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচারেও অগ্রাধিকার। দেখানোর জন্য করা বিচারের সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয় মন্তব্য। গণ অভ্যুত্থানে আহতদের দলীয়ভাবে বিভক্ত না করে ক্ষতিপূরণের তাগিদ। রামপুরায় হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ জমা, আশুলিয়ায় মরদেহ পোড়ানোর অভিযোগ গঠনের শুনানি। সন্ত্রাস বিরোধী আইনে মেজর সাদিকুলের স্ত্রীর 5 দিনের রিমান্ড, দুদকের মামলায় কারাগারে বেগম রোকেয়া, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা। এবং ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী ফুটবল দলের রেকর্ড গড়া 24 ধাপ উন্নতি, নিজেদের সেরা উলুসফানের যোগ হলো 80 রেটিং পয়েন্ট। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।